60 মিনিটস আমরা নেজাল পলিপের উপরে কথা বলবো। তো নেজাল পলিপটা কি আমাদের বোঝা প্রয়োজন। তো আমি শুরুতে কিছু কথা বলি এই বিষয়ে। এই নেজাল পলিপকে নিয়ে আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ অপচিকিৎসা করে, কেউ কেউ অপচিকিৎসা করে, আর কেউ কেউ আপনার এটাকে নিয়ে দারুণ ব্যবসা করে। তো জিনিসটা আমরা বিষয়টা যদি ভালোভাবে না বুঝি, এটাকে নিয়ে এটার যে প্রপার সায়েন্স পিওর সায়েন্সের নলেজ যদি আমাদের জানা না থাকে, সেক্ষেত্রে আমরা সীমিত জ্ঞান নিয়ে বা চতুর্পাশে মানুষের দেখাদেখি শোনাশুনি করি, আমরা যদি ওদের পিছনে দৌড়াই, তখন আমাদের সায়েন্সের অবমাননা হবে। তো সাধারণত আমরা দেখি, বিজ্ঞাপনে দেখি, অনেকে বিজ্ঞাপন দেয় অপারেশন ছাড়াই ভালো করে দিব নাকের পলিপাস। তারপরে কেউ তো অপারেশন ছাড়া ভালো করে দিবে বলে, কেউ বলে আধ্যাত্মিক চিকিৎসার মাধ্যমে করে দিবে। এইভাবে বিভিন্ন ছড়াছড়ি আছে। আবার অ্যালোপ্যাথিতেও এটা যারা ম্যানেজমেন্ট করতে গিয়েও যেটা ভুল করে, সেটা হচ্ছে অনেকে এটার জন্য যে সার্জারি করে। তো সার্জারিও কিন্তু আবার সমাধান নয়। আপনি সার্জারি করি পলিপাসগুলো রিমুভ করে দিলে এটা যে আবার হবে না এরকম কোনো নিশ্চয়তা নাই, আবার হইতে পারে, রিকারেন্ট ইনফেকশান হইতে পারে। তো এজন্য আমাদের এমন এক ম্যানেজমেন্টে যেতে হবে যাতে আমাদের অপারেশনও করা না লাগে আর কোনো অপচিকিৎসায়ও না যাইতে হয়, এরকম একটা আমরা ম্যানেজমেন্টে যাব। তো নেজাল পলিপাস ইন জেনারেল আমরা যেটা দেখে থাকি, নাকের মধ্যে যে পলিপ উঠে, তো নাকের মধ্যে পলিপটা যখন ছোট অবস্থায় থাকে তখন আমাদের অনেকের কোনো সিমটমস দেখা যায় না, কোনো সাইন দেখা যায় না। কিন্তু যখন এটা বড় হয়ে যাওয়ার পরে যদি সিমটমস দেখা দেয়, তখনই আমরা বলে থাকি যে হ্যাঁ, নাকের মধ্যে পলিপস আছে। তো পলিপসের জন্য আমরা কেউ একজন এক দিকে যাই। তাহলে এটা কি জিনিসটা আগে বুঝি আমরা। নেজাল পলিপস আর ফিনলেস গ্রোথস ইনসাইড দ্য নোজ, অর্থাৎ নেজাল পলিপ হচ্ছে ফিনলেস গ্রোথ, অর্থাৎ ব্যথামুক্ত বৃদ্ধি। অর্থাৎ এটা বাড়বে কিন্তু তেমন ব্যথা হবে না। অর্থাৎ যাদের নাকে পলিপাস আছে তাদের কোনো ফেন হবে না, ব্যথা নাই, ব্যথা ছাড়ে এটা বাড়বে, গ্রোয়িং আপ হবে ইনসাইড দ্য নোজ, নাকের ভিতরে। এখন এই জাতীয় যত রোগ আছে, নেজাল পলিপস বলেন, সাইনোসাইটিস বলেন, অ্যালার্জি, অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস, এরকম এগুলো হচ্ছে আরটিআই এর রোগ। আরটিআই, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান। এই আরটিআই এর যত রোগ আছে, সকল রোগগুলোর পর্দার আড়ালে পিছনে যে থাকে সে হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জিটা এখানে খলনায়কের ভূমিকা পালন করে। অর্থাৎ কারো নেজাল পলিপস হওয়ার আগে দেখবেন যে তার অন্তত লং টাইম তার অ্যালার্জি লেভেল হাই থাকে। তো এটা আপনি নেজাল পলিপসে যখন হয় তখন চিকিৎসা নিচ্ছেন, কিন্তু এর আগেই যদি আপনি নিজের ফিজিক্যাল প্যারামিটার্সগুলো দেখি অ্যালার্জি লেভেলকে কন্ট্রোল করতেন, তাহলে এটা পলিপস পর্যন্ত আসতো না। পলিপস পর্যন্ত আসছে অনেক পরে। এর আগে চুলকানি, অ্যালার্জি, ইনফ্লামেটরি ডিজিজ, ইনফ্লামেশন এগুলা হয়। এগুলোর পরে চূড়ান্ত স্টেজে আসি, এগুলো যখন আপনি ট্রিটমেন্ট করেন না, ম্যানেজমেন্ট করেন না, মেডিকেশন নেন না, তখনই কারো পলিপস হয়, কারো লং টাইম সাইনোসাইটিস হয়, টনসিলাইটিস, প্যারেনজাইটিস, ল্যারেনজাইটিস, যত আইটিস আছে আর কি, আইটিস যতগুলো আছে, এই যে আইটিস যত রোগ আছে বুঝবেন যে এগুলা ইনফ্লামেশন থেকে। আইটিস, প্যারেনজাইটিস, ল্যারেনজাইটিস, সাইনোসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, সব আইটিসগুলা। এখন নেজাল পলিপসের তো এটা আমি কি লিখছি, নেজাল পলিপ ব্র্যাকেটে লিখছি ক্রনিক সাইনোসাইটিস, অর্থাৎ
আমাদের যে সাইনাস আছে, এই যে আপনার এখানে আছে সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, এখানে আছে ফ্রন্টাল সাইনাস। এখন এই সাইনাসগুলা কীরকম, সাইনাসগুলো আগে বুঝেন, মানুষের ভুলটা আগে বুঝাই দিই। মানুষে কি ভুল করে, একটা বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা হয়, নারীরা যারা কনজারভেটিভ মাইন্ডের, দেখা গেছে তারা ডাক্তারের কাছে আসি মানে রোগ লুকায়, তথ্য সঠিকভাবে দেয় না। তো সে তার কাশি, তো ডাক্তার মনে করছে নর্মাল কাশির জন্য মন্টিলুকাস্ট, ডক্সিসাইক্লিন ওষুধ দিল, কাশি যায় না। এভাবে অ্যান্টিবায়োটিকও দিল, তাও কাশি যায় না। এখন কাশির কারণটা হচ্ছে সাইনোসাইটিসটা। দেখা গেছে তার নাকে নেজাল পলিপস আছে, অথবা ডিএনএস আছে, অথবা সাইনাসের প্রবলেম আর কি। এখন ও ডাক্তারকে নাক দেখায় নাই, অথবা নাকের এক্সরেও করায় নাই, পিএনএস করায় নাই। এখন এদিকে মেডিসিন, বক্ষবিধি বিশেষজ্ঞ, ওনারা ওর কাশির ট্রিটমেন্ট দিতে দিতে কাশিয়ে যায় না, কিন্তু পরক্ষণে দেখা গেল আসলে ওর কাশি সমস্যা না, সমস্যা হলে সাইনাসের সমস্যা। অর্থাৎ কারো যদি সাইনাসের প্রবলেমগুলো থাকে, সাইনাসগুলো হচ্ছে এসির মতো। যেমন এখানে এখন তাপমাত্রা মনে করেন 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা যদি একটা এসি করে দিই, এয়ার কন্ডিশন করে দিই, তখন এখানে গরম হোক শীত হোক নিয়ন্ত্রিত তাপমাত্রা থাকবে। তো আল্লাহ আমাদের মানব জাতির জন্য যে সাইনাসগুলো দিলেন, এগুলো এসির মতো কাজ করে। তো সাইনাসের প্রবলেম যাদের দেখবেন যে তারা এই শীতকালেও বা গরমকালে হোক ঠিকঠাক মতো, মানে গরমের দিনেও তার কাছে শীত লাগতে পারে, আর শীতের দিনে তো আরও বেশি শীত লাগতে পারে। এটা লাগার কারণ হচ্ছে যে এই সাইনাসের কারণ। অর্থাৎ কারো যদি সাইনাসগুলো ইনফেকশন হয় তখন কি হয় দেখেন, যেমন আমাদের এই সাইনাসগুলোকে আল্লাহ এই জন্য দিয়েছেন যাতে আমাদের পুরো বডির টেম্পারেচার নিয়ন্ত্রিত হয়। এখন মানে আমি অ্যান্টার্কটিকা মহাদেশে গেছি, অ্যান্টার্কটিকা মহাদেশে তাপমাত্রা মনে করেন -11 ডিগ্রি সেলসিয়াস। এখন এই -11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের বডির সাথে ম্যাচিং হবে না, এই জন্য আল্লাহ সৃষ্টি করে দিলেন সাইনাসগুলো। এই সাইনাসগুলো আমি যখন ব্রিদিং নিব তখন এখানে আসি, এই তাপমাত্রাকে -11 থেকে নির্দিষ্ট একটা তাপমাত্রায় আনবে তারা। সাইনাসের কাজ হলো এটা, নির্দিষ্ট একটা তাপমাত্রায় আনার পরে তখন সেটা ফুসফুসের মাধ্যমে পরিবাহিত হবে। অনুরূপভাবে আমি যদি এখন মিডল ইস্টে যাই, সেখানে তাপমাত্রা মনে করেন 50 ডিগ্রি সেলসিয়াস, এত গরম আমার বডির জন্য ম্যাচিং হবে না। তো সাইনাস এটাকে একদম ম্যানেজ করে কমাই ফেলি, তারপরে আমার অক্সিজেন লেভেলে ঠিকঠাক মতো দিবে। তো এখন যার এই এসিটা নষ্ট হয়ে গেছে, এই সাইনাস নামক এসি নষ্ট হয়ে গেছে, ওর কাছে দেখবেন যে ওর গরমের দিনেও তার কাছে শীত লাগে, এই যে সমস্যাটা। তো সাইনাস ঠিক করা লাগবে। তো সাইনাসগুলো আপনি এক্সরে করলে দেখবেন, এক্সরে করার পরে যখন এক্সরে অফ পিএনএস, প্যারানেজাল এক্সরেটা যখন করবেন, ফিল্মটা যখন আসবে, তো যত কালো তত ভালো। কালো জায়গা মানে এক্সরের, যে কোনো এক্সরে হোক, এক্সরের ভিতরে যত কালো দেখবেন সেটা ভালো। যখন কালোর পরিবর্তে দেখবেন যে সাদা সাদা, তখন এর সমস্যা বুঝবেন। সাদা মানে ওখানে প্রবলেম। যেমন নাকের এক্সরেতে দেখলেন, সেখানে আপনার এই সাদা মানে কি, এখানে ইয়াগুলা ফানি জমি রয়েছে, অর্থাৎ এখানে পানি থাকার কথা নয়, এখানে থাকার কথা বাতাস, সাইনাসে থাকার কথা বাতাস। এখন যে লোকটার লং টাইম নাক দিয়ে পানি পড়ে, সর্দি, এখন আপনি কত অ্যান্টিহিস্টামিন দিলেন, সিনামিন দিলেন, হিস্টাসিন দিলেন, ফ্যাক্সো দিলেন, রুফা, দিফা, তারপরে বিলাস্টিনও দিলেন, মানে সর্দিয়ে যায় না। অ্যান্টিবায়োটিকও দিলেন, সর্দি যায় না। তখনই কইবেন যে তুই নাকের একটা এক্সরে করিয়ে আনো। তো নাকের এক্সরে করে আনলে বুঝবেন যে ঘটনা তো এখানে। তো এখন নাকের এখানে সাইনাসের বাতাস থাকার কথা, বাতাসের পরিবর্তে সেখানে সর্দি জমি রয়েছে। তা এখন ওষুধে জোর করে এটা ক্লিয়ার কেমনি করব? সম্ভব না। এই ঘটনা এটা। এই যে অনেকে আসি কাশির চিকিৎসা এবং সর্দি চিকিৎসা নর্মাল ট্রিটমেন্ট দিয়ে যখন হয় না, তখন এবার তাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ হবে তার এখানে কোনো না কোনো রোগ আছে। তো নর্মাল ওষুধে তখন হবে না, তখন আমরা আরও উচ্চতর লেভেলের ড্রাগসে যাইতে হবে। তো এটা সিমটমসগুলো আমরা একটু লিখি, সাইনগুলো আর কি, সাইন হোক সিমটম হোক। তো সাইন্স, 1 নম্বর সাইন্স হচ্ছে রানি নোজ, নাক দিয়ে পানি পড়বে।
এরপর ফোর্সড নেজাল ডিপ, এরপর আনএবল স্মেল, আনএবল টেস্ট, হেডেক মাথা ব্যথা, এরপরে টুথেক, এরপরে ফেসিয়াল পেইন, এরপরে স্নোরিং। মোটামুটি 8টা, মোটামুটি এই 8টা সমস্যা যখন আমরা দেখব তখনই বুঝে নিব তার নেজাল পলিপ, অর্থাৎ নাকে পলিপ দৃশ্যত থাকবার পরেও তার প্রথম সাইন থাকবে রানি নোজ, নাক দিয়ে পানি ফুটতেছে, সর্দি যেটারে বলেন সর্দি, নাক দিয়ে পানি ফুটতেছে। তো নাক দিয়ে পানি পড়ার পর নর্মাল অ্যান্টিহিস্টামিন দেওয়ার পরে যখন কাজ করবে না তখনই আপনি তাকে অন্তত সিবিসিআর এক্সরেটা দিবেন, তখন দেখবেন যে তার রোগ আছে। এলে রানি নোজ, নাক দিন পানি পড়া। এরপরে পোস্ট নেজাল ড্রিপ, পোস্ট নেজাল ড্রিপ হচ্ছে মনে করেন কারো যদি এখানে যদি মনে করেন এই 3 রাস্তার মাথা এখানে যদি ট্রাফিক জ্যাম হয়, এই ট্রাফিক জ্যামের এই প্রভাবটা পুরা শহরে যেমন ছড়াই যায়, ঠিক আমার এখানে যে সাইনাস আছে এই সাইনাসে যদি প্রবলেম থাকে তখন আপনি নাক দিয়ে কি কথা সর্দি ডেলিভারি দেওয়ার কথা, তখন এটা আপনি টানি মুখ দিয়ে ফেলতেছেন, কারণ এখানে সমস্যা আছে। এটারে বলে পোস্ট নেজাল ডিপ। অনেকে এরকম করে, আমরা তো সর্দি নাক দিয়ে ফেলি কিন্তু নাকে এখানে জাম হওয়ার কারণে ইনফেকশন হওয়ার কারণে এটা মুখ দিয়ে ফেলতে হয়, এই পোস্ট নেজাল ডিপ। এরপরে আনএবল স্মেল, অর্থাৎ গন্ধ পায় না, অনেকে আসি বলে তার নাক দিয়ে গন্ধ পায় না। তো আমরা সাধারণত করোনা রোগীদেরও দেখছি যে নাকে গ্রান পায় না। তো ঠিক যাদের এই যে নেজাল পলিপসের প্রবলেম হয় তারাও নাকে দিয়ে গ্রান না পেতে পারে। এরপরে টেস্ট, স্বাদ পায় না, স্বাদ যে কোনো খাবারের টেস্ট না পাওয়া। এরপরে হেডেক মাথা ব্যথা, সাইনোসাইটিস বা পলিপ এরকম হলে প্রচণ্ড মাথা ব্যথা করবে, দেখবেন যে সে নিচের দিকে তাকালে ব্যথাটা বাড়ি যাবে। তো এই জন্য এরা একদম দাঁড়াই হাঁটতে চায়, রুকুতে গেলে নামাজি হলে রুকুতে গেলে ব্যথা বাড়বে, হেডেক। এরপরে টুথেক, দাঁতে ব্যথা, দাঁতে প্রচণ্ড ব্যথা হবে। এরপরে ফেসিয়াল পেইন, ফেসিয়াল পেইন মানে কি ফেসে ব্যথা, ফেস আর কি মুখমণ্ডলে ব্যথা। এরপরে স্নোরিং মানে নাক ডাকা, যে সে ঘুমাবে, ঘুমাইলে দেখবেন যে ট্রাকের ইঞ্জিনের মতো আওয়াজ, এরকম নাক ডাকা। তো নাক ডাকার অনেকে ট্রিটমেন্ট করে না, নাক ডাকা কিন্তু এটা রোগ, এটা রোগ। নাক কারো যদি নাক ডাকা থাকে বুঝবেন যে তার নেজাল পলিপ থাকতে পারে, সাইনোসাইটিস থাকতে পারে, অথবা ওই যে গলার আরও কিছু রোগ আছে এগুলো থাকতে পারে। এই জন্য এগুলোর গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো এখন আমরা কজে আসি, কি কারণে এটা হয়। কজ, কারণ এই যে নেজাল পলিপ কেন হচ্ছে, তার নেজাল পলিপের কারণ হিসেবে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে অ্যালার্জি। এরপরে 2 নম্বর কারণ হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস। এখন অ্যালার্জি আমরা ভূমিকাতেই বলছিলাম, কারো যদি ব্লাডে অ্যালার্জি লেভেল বেশি থাকে তখন এই বডিতে অ্যালার্জি লেভেল বেশি থাকে। অ্যালার্জি আমরা অনেকে বুঝি নাই, আমরা মনে করি অনেক অ্যালার্জি মানে সামান্য যে চুলকানি খাইতে, অনেক রুগীকে আমি বুঝাইতে পারি না, আমারও বুঝে উল্টা কয় অ্যালার্জি একটা চুলকানি আর একটা, আমার উল্টা বুঝায়। আমি কিয়া বুঝাবো তাদেরকে, আমি বলি আপনার চুলকানি আছে নি, কয় না চুলকানি না অ্যালার্জি আছে। কেউ আসে বলে আর অ্যালার্জি নেই খালি চুলকায়,
এখন সবগুলো তো ঘটনাটা এক। এখন অ্যালার্জি মানে হচ্ছে এটা শুধু চুলকানি, দৃশ্যমান চুলকানি না, এটা জিনিসটা হচ্ছে আপনার ইমিউন সিস্টেমটাকে দুর্বল। ইমিউন সিস্টেম, এই যে আমরা যখন অ্যালার্জি টেস্ট করি আইজি, সিরাম আইজিই, তো আইজি মানে কি? সিরাম ইমিউনোগ্লোবিল টেস্ট। তো ইমিউনোগ্লোবিল মানে কি? ইমিউন যে সিস্টেম। এখন ইমিউন সিস্টেম ব্রেকডাউন হওয়া, স্টেমিনা যে বডির যে ইঞ্জিন, এটা ব্রেকডাউন হওয়া। তো এটা অ্যালার্জি লেভেলটা মূলত এটা খুবই ডিপলি একটা টপিক। এখন এই অ্যালার্জি আপনি যখন সিরাম আইজি করি দেখবেন যে এখানে যদি কারো 100-র উপরে থাকে, অর্থাৎ 150 পর্যন্ত মোটামুটি ইয়া নর্মাল ধরা যায়। এখন আমি 3000-ও দেখছি, কারো অ্যালার্জি লেভেল 3000, 2000। তো এই যে যাদের এইরকম অ্যালার্জি লেভেল বেশি, তাদের অ্যাজমা হয়ে যায়, হাঁপানি হয়ে যায়, তারপরে ব্রঙ্কাইটিস থাকে সারা বছর, এরকম মানে এরকম যারা হয় তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা খুবই নড়বড়ে, দুর্বল। এখন এই যে অ্যালার্জির ট্রিটমেন্টটা আপনি করবেন। এখন অ্যালার্জির ট্রিটমেন্ট নর্মাল যে ওষুধপত্র আছে, যে মন্টিলুকাস্ট বা অ্যান্টিহিস্টামিন, এগুলো দিয়ে পুরোপুরি অ্যালার্জিকে টোটালি ম্যানেজ করা যাবে না। তো এটার জন্য সর্বপ্রথম হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, লাইফে, খাবারে, বিভিন্নভাবে এটা যদি করা হয় তখনই অ্যালার্জিটা অনেকাংশে নিয়ন্ত্রণ করা যায়। আর ক্রনিক সাইনোসাইটিস হচ্ছে যদি কারো সাইনোসাইটিস মিনিমাম 12 সপ্তাহের উপরে থাকে, 12 সপ্তাহ, 12 উইক, যদি কারো সাইনোসাইটিস 12 সপ্তাহের বেশি থাকে তখন আমরা এটার বলি ক্রনিক সাইনোসাইটিস। আর যদি 12 সপ্তাহের কম থাকে তাহলে অ্যাকিউট সাইনোসাইটিস বা সাইনোসাইটিস। হ্যাঁ, সব কিছুর বাংলা হয় না, বুঝাই শুধু। ক্রনিক মানে হচ্ছে রোগ দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। যে রোগগুলা ওয়ান টাইম বা সীমিত সময়ের জন্য, এটা হচ্ছে অ্যাকিউট। যেমন কিডনি রোগ অ্যাকিউট একটা আছে, একটা আছে সিকেডি ক্রনিক। তো অ্যাকিউটটা হইলো নর্মাল, লং টাইম, ওয়ান টাইম, আর ক্রনিকটা হলো লং টাইম। আর বাংলা যেটা বলছেন সাইনোসাইটিস ওই সাইনাস থেকে। এখন আমাদের এখানে যে সাইনাস থাকে, এখন যদি বলেন সাইনাসের বাংলা কি, তো সাইনাসের বাংলা তো নাই। সাইনাস একটা ইয়ার নাম, অর্গানসের নাম। এখন সব কিছু বাংলা দিলে বোঝা যাবে না, এটা ইংলিশ ফরম্যাটে বা এটার যে ডেফিনেশন বা অ্যাব্রিভিয়েশন ওইভাবে এটা জানতে হবে। অর্থাৎ এটা মুক্তিযুদ্ধের চেতনার মতো, এটা আপনার জ্ঞানের চেতনাতে আনতে হইব, তাহলে বুঝবেন, যে হঠাৎ করে বোঝা যাবে না। তো সাইনাস থেকে সাইনোসাইটিস, অর্থাৎ সাইনাসে ইনফেকশন হলে সাইনোসাইটিস, সোজা কথা। তো সাইনাসগুলো আপনি কি এবার পড়াশোনা করবেন, বইতে দেখবেন, গুগল করবেন, ইউটিউব দেখবেন, যে লিখলে তো এখন তো কোনো কিছু গোপন নাই, সব কিছু অনলাইনে আছে, সব কিছু। এখন পৃথিবীর যাবতীয় তথ্য উপাত্ত ডাটা অনলাইন করা। এখন আপনি ঘরে বসে করতে পারেন, কেউ বাধা দিবে না, শুধু ইন্টারনেট খরচ করলে হবে। এখন 12 সপ্তাহের বেশি হইলে এটা হচ্ছে সাইনোসাইটিস। এখন এই নেজাল পলিপস কারো যদি থাকে তখন তার এগুলাকে দেখবেন, তার অ্যালার্জি লেভেল আর সাইনোসাইটিস এগুলো ঠিকঠাক করে দিলে ওটা চলে যায়। এখন এখানে আঘাত না করি, কবিরাজি চিকিৎসার কাছে যারা যায় তারা অ্যাসিড দিয়ে পলিপাসগুলো রিমুভ করে, জোর করি 20,000 টাকা নেয়, 20,000 30,000 টাকা নেয়, ভালো একটা ব্যবসা। তো এখন জোর করি আপনার পলিপাসগুলো এখানে ক্লিয়ার করে দিলে, কিন্তু ব্লাডের ভিতরে যদি অ্যালার্জি লেভেল থেকে যায় তো ওইটা হাতে কেমনে ক্লিয়ার করবে, সম্ভব? তো ওইটা তো থাকলো, তার মানে ওর ব্যবসা চলবে, প্রতি 2 বছর পর পর তার এই পলিপস আইব, এতে কাছে যাইব, এতে অ্যাসিড দিয়ে এটা বাইর করে দিব। তো ও তো মূলে আঘাত করতেছে না, ও তো শুধু উপরে, অর্থাৎ গাছের আপনি উপরে কাটিয়ে দিলেন, তো শিকড় অনেক, কিছু কিছু গাছের শিকড় অনেক গভীরে। বাংলাদেশের দুর্নীতিবাজদের শিকড় যেমন অনেক গভীরে, ঠিক কিছু কিছু গাছের শিকড় অনেক গভীরে, কিছু কিছু রোগের শিকড় অনেক গভীরে। তো রোগের আমরা উপর দিয়ে না কাটিয়ে দিলাম, এখন শিকড়গুলো উপড়ে যদি না ফেলেন তো রোগটা আবার হবে না। সহজভাবে বলেন, মনে করেন একটা গাছ কাটি ফেলছেন, দেখবেন কাটার পরেও তার থেকে ডালপালা গজায় না। আপনি যদি গোড়া থেকে উঠে ফেলাই দেন তখন আর ডালপালা গজাইবে না। ঠিক রোগের যে রুট কজ,
বা যে গোড়া, ওই গোড়া থেকে আমরা যদি উঠে ফেলতে পারি, আমাদের সকল রোগ সমূলে উৎপাটিত হবে, সমূলে নির্মূল হবে, নিরাময় হবে। এরপরে আসি আমরা ক্রনিক নেজাল পলিপসের যে রিস্ক ফ্যাক্টরটা, অর্থাৎ নেজাল পলিপস যদি আপনি ট্রিটমেন্ট না করেন, রিস্ক ফ্যাক্টরস, এখন যদি আপনি এটার গুরুত্ব না দেন যে আপনার পলিপস হয়েছে, এটার গুরুত্ব দিলাম না, তো না দিলে তখন কিছু কিছু রিস্ক হবে। প্রথম রিস্ক, ওই লোকটার অ্যাজমা বা হাঁপানি হয়ে যাবে, অ্যাজমা অথবা হাঁপানি। এরপরে 2 নম্বরে লো ভিটামিন ডি, অর্থাৎ ভিটামিন ডি কমতে থাকবে। এরপরে আর এখানে কজের ক্ষেত্রে আরেকটা লিখতে পারেন ডেন্টাল ইনফেকশন, দাঁতে ইনফেকশন, অর্থাৎ দাঁতে ইনফেকশন থেকেও সাইনোসাইটিস হতে পারে। তো এখন দাঁতে ইনফেকশন হলে ট্রিটমেন্ট নিতে হবে, অন্তত বছরে একবার না হোক 2 বছর পর পর দাঁতের স্কেলিং এবং পলিশিং করে নিতে হবে। আর দাঁত আরও বেশি ক্ষতিগ্রস্ত হলে রুট ক্যানেল বা যারা ওরাল হেলথের ট্রিটমেন্ট করতে হবে। আমাদের দেশের মানুষেরা ওরাল হেলথের গুরুত্ব দেয় না। ওরাল হেলথের সাথে পুরা বডি জড়িত। দেশের রাজধানী, দেশের সারা বাংলাদেশের মূলে হচ্ছে মনে করেন মহিফাল। এখন ঠিক আপনার পুরা বডির শাখা প্রশাখা, অঙ্গ প্রত্যঙ্গের শাখা প্রশাখা হচ্ছে আপনার এই যে ওরাল হেলথ। এই ওরাল হেলথের স্বাস্থ্য যাদের খারাপ থাকবে বা ট্রিটমেন্ট নিবে না, এটা প্রভাব পড়বে সাইনোসাইটিস, প্রভাব পড়বে কার্ডিয়াক ফাংশন। যারা দাঁতের সঠিক চিকিৎসা নিবে না, দেখবেন যে তাদের ধীরে ধীরে হৃৎপিণ্ডটাও দুর্বল হবে। এটার সাথে এটার ডাইরেক্ট সম্পর্ক। তো ডেন্টাল ইনফেকশনের ম্যানেজমেন্ট করা, তাহলে আমরা যদি নেজাল পলিপসের ট্রিটমেন্ট ঠিকঠাক মতো না আনি, তাহলে অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট এগুলা হবে। এরপরে ভিটামিন ডি লেভেল কম। এখন আমি এখানে ট্রিটমেন্টের ক্ষেত্রে বলি, এখন নেজাল পলিপস হোক, সাইনোসাইটিস হোক, অ্যাজমা, হাঁপানি হোক, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তো যেহেতু ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আপনি ওদেরকে কি দিবেন, এদের ভিটামিন ডি লেভেল মারাত্মকভাবে ঘাটতি, ভিটামিন ডি কম। তো তাদেরকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়ার পাশাপাশি প্রতিদিন রোদে থাকতে হবে, অর্থাৎ 30 মিনিট, 10টা থেকে 2টা, সকাল 10টা থেকে 2টার মধ্যে যদি অন্তত 30 মিনিট সে সানলাইট এক্সপোজার করে, অর্থাৎ সূর্যের আলো নেয়, তখন তার ভিটামিন ডি লেভেল বাড়তেই থাকবে। তো ভিটামিন ডি লেভেল বাড়লে তার বডির হাড়ের গঠন ঠিকঠাক মতো হবে, তারপরে তার রোগ প্রতিরোধ ব্যবস্থাটাও ভালো হবে, তার যে সাইনোসাইটিস বলেন, নেজাল পলিপস বলেন, অ্যাজমা বলেন, এগুলো ধীরে ধীরে কমে যাবে। অর্থাৎ অ্যাজমা রোগীদেরকে তো ডাক্তাররা শুধু ইনহেলার একটা বসে থাকে, যে বলে আপনি মোনাস্টেন আর ইনহেলার যতদিন বাঁচবেন ততদিন রাখবেন, এ কথা বলে দেয় যারা রেসপিরেটরি স্পেশালিস্ট, বক্ষবিদ বিশেষজ্ঞ। মোনাস্টেন ধরাই দিব আর ইনহেলার। এখন এটা একটা মানুষ সারা জীবন যদি এটা করে, তো সে তো রুগী। সারা জীবন যদি তাকে ইনহেল করতে হয়, তো এটা তো মানা যায় না এই ডিজিটাল এই যুগে। তো হাতে 5 বছর নেবেন সর্বোচ্চ। 5 বছরের মধ্যে তার লাইফস্টাইল যদি ঠিক করে, তাহলে দেখবেন যে তার অ্যাজমা, হাঁপানি অনেকাংশে চলে যাবে, থাকবে না এগুলা। তো এগুলা একটু কঠিন মানে এগুলা মেনে চলা। যেমন কাউকে যদি বলেন আপনি প্রতিদিন আধা ঘন্টা ব্যায়াম করবেন, তো হয়তো 1 সপ্তাহ করলো, এরপর আর করতো না, অর্থাৎ অভ্যাসে না থাকার কারণে। মর্নিং ওয়াক
ফিজিক্যাল এক্সারসাইজ এভাবে। আচ্ছা, আমরা এবার ইনভেস্টিগেশনে যাই, পরীক্ষা নিরীক্ষা। পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে প্রথমেই সিবিসি, এরপরে সিএক্সআর, এরপরে এক্সরে অফ ফিএনএস, এরপরে ভিটামিন ডি, এরপর সিরাম আইজিই। মূলত এই সবগুলো টেস্ট যদি করা হয়, এরপরে আরও দুইটা বাড়তি, এগুলাতে যদি কারো প্রবলেম হয় তাহলে আরও দুইটা বাড়তি লাগবে, যদি দুইটাতে প্রবলেম হয়। একটা হইল সিটি স্ক্যান অফ পিএনএস, আর একটা হলো নেজাল এন্ডোস্কোপি। নেজাল এন্ডোস্কোপি তো এখন একসাথে, তো এমনি নেজাল পলিপসের জন্য শুধুমাত্র একটা এক্সরে করলে মোটামুটি বোঝা যাইব। এক্সরে অফ পিএনএস, শুধু এই এক্সরেটা 600 টাকা দামের, এই এক্সরেটা করলে অনেক কিছু বোঝা যাবে। এক্সরে অফ পিএনএস করলে দেখবেন যে সেখানে ইমপ্রেশন বা কমেন্টে আসবে যে ডিএনএস থাকলেও আসবে, তারপরে পোস্ট নেজাল ডিপ থাকলেও আসবে, তারপরে সাইনোসাইটিস থাকলেও আসবে। সেখানে আসবে লেফট সাইনোসাইটিস অথবা রাইট সাইনোসাইটিস অথবা মেক্সিলারি সাইনোসাইটিস অথবা ফ্রন্টাল সাইনোসাইটিস। শুধু একটা এক্সরে যথেষ্ট, নাকের এক্সরে, বুকের না, নাকের। তো প্রপারলি 600 টাকা নাকের এক্সরেটা। তো নাকের এক্সরেটা যে কোনো মানুষ করি, অন্তত লাইফে একবার করে দেখতে পারেন। কারণ আপনার এক্সরে করে দেখলে সুবিধা হচ্ছে এই, আপনার হার্ট বাঁকা আছে কিনা, নাকের মধ্যে ফলিফাস আছে কিনা, আপনার সাইনাসগুলো ঠিকঠাক মতো আছে কিনা, অনেক কিছু বোঝা যায়। তো নাকের অন্তত একটা এক্সরে ফিজিক্যাল ফিটনেস হিসেবে দেখার জন্য করা দরকার। তাহলে আমরা সিবিসিটা কেন করব? সিবিসি করি যাদের এই জাতীয় রোগ থাকে। সিবিসির ভিতরে ইওসোনোফিল আছে, ইওসোনোফিল এই যাদের ইওসোনোফিল বাড়তি থাকবে, এই সিবিসি রিপোর্টে ইওসোনোফিল যাদের বাড়তি থাকবে, তখন আপনি বুঝবেন তার অ্যালার্জি বেশি, তার অ্যাজমা, হাঁপানি, নেজাল পলিপসের প্রবলেমসে এই ইওসোনোফিল বাড়তি থাকে। তখন সে ধীরে ধীরে হয়তোবা অ্যাজমার দিকে চলে যাবে। আর ইওসোনোফিল যাদের কম থাকবে তখন তো বোঝাই যাবে। আর সিবিসিতে আরেকটা দেখবেন ইএসআর যদি বাড়তি থাকে, যদি 20-এর বেশি থাকে, তখন আমরা বুঝি তার ইনফেকশন বা ইনফ্লামেশন বেশি ইএসআরে। এরপরে ইএসআরে আমরা আরও দেখি আরবিসি, রেড ব্লাড সেল, ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। এই সেলগুলো ঠিকঠাক মতো আছে কিনা, কারণ এই সেলগুলা অতিরিক্ত হয়ে গেল রোগের ইঙ্গিত, আবার একদম কমে গেল রোগের ইঙ্গিত। এরপরে ইএসআর সিবিসিতে আমরা আরও দেখি প্লাটলেট কাউন্ট। তো প্লাটলেট কাউন্ট ডেঙ্গু, করোনা এই ধরনের মানুষদের কমে যায়, তো প্লাটলেটটাও দেখতে হয়। অর্থাৎ একটা রিপোর্টে অনেক কিছু বোঝা যাবে। এরপরে আপনি এখানে হিমোগ্লোবিন লেভেলও দেখতে পারেন অনেক কম। তো সিবিসি রিপোর্টে যাদের হিমোগ্লোবিন লেভেল অনেক কম, তখন তো বুঝতে পারবেন তার কি ক্যান্সার অথবা থ্যালাসেমিয়া অথবা আয়রনের অভাব, মানে হিমোগ্লোবিন কম। তো হিমোগ্লোবিন যদি বেশি কমে যায়, তখন আমরা ধারণা করি থ্যালাসেমিয়া রোগ অথবা ক্যান্সার অথবা আয়রনের অভাব, তো এটা বোঝা যাবে। এরপরে সিএক্সআর হচ্ছে বুকের একটা এক্সরে।
বুকের একটা এক্সরে করে দেখতে হবে, কারণ এখানে কাশি থাকতে পারে। তো এক্সরে করে এটা দেখা যাবে যে তার ফুসফুসটা ক্লিয়ার আছে কিনা, ফুসফুসে কোনো অন্য রোগ আছে কিনা। এরপরে এক্সরে অফ পিএনএস, এটা হচ্ছে নাকের একটা এক্সরে, নাকের প্রবলেমসগুলো বা সাইনাসের প্রবলেমসগুলো আমরা দেখব। এরপরে ভিটামিন ডি, এই টেস্টটা 4,000 টাকা, অনেকেই করে না, তবে করা দরকার। কারণ অন্যান্য ভিটামিনগুলো বডিতে কিছু না কিছু উৎপন্ন হয়, খাবারের মাধ্যমে হোক বা ন্যাচারালি উৎপন্ন হয় জেনেরিকলি, কিন্তু ভিটামিন সি আর ভিটামিন ডি এটা খাইতে হয় বা নিতে হয়। ভিটামিন সি বা ডি, সি এর জন্য সাইট্রাস ফ্রুটস খাইবেন, বেশি বেশি টক জাতীয় ফল সি এর জন্য, অথবা সিবিট। আর ডি এর জন্য ভিটামিন ডি ক্যাপসুল ইনজেকশন আছে, আর সরাসরি সূর্যের আলো। তাহলেই আপনি মোটামুটি সিডি এটা ভিতর থেকে উৎপন্ন হয় না, এটা মনে রাখবেন। সিডি এটা নিতে হবে বা খাইতে হবে। এই দুইটা মানুষের ইমিউন সিস্টেমের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আমরা এই দুইটার ওষুধ মনে করি না, আমরা মনে করি ডাক্তার অ্যান্টিবায়োটিক দিছে, খুব ভালো একটা ওষুধ লিখে দিছে, ডাক্তার অন্য ওষুধ দিছে, অনেক কিছু লিখে দিছে। আর যদি সিবিট দে, ভিটামিন ডি দে, তখন আমরা কই ওরে এটা তো আমিও জানি। অথচ এই দুইটা ওষুধ খুবই গুরুত্বপূর্ণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, আপনার ইমিউন সিস্টেম বুস্ট আপ করার জন্য, আপনার স্টেমিনা অর্থাৎ শরীরের যে ইঞ্জিন এটাকে স্ট্রং ডেভেলপমেন্ট করার জন্য ভিটামিন সি, ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে সিরাম আইজি, এটা হলো অ্যালার্জি টেস্ট। কারণ সাইনোসাইটিস বা নেজাল পলিপসের পিছনে পদ্মার আড়ালের খলনায়ক হচ্ছে অ্যালার্জি। এখন এই যে অ্যালার্জি লেভেলটা কেমন এটা দেখতে হবে। তো অ্যালার্জি লেভেল যদি কারো 150-এর মধ্যে আসে তো মোটামুটি নর্মাল, আর যদি 150 পেরিয়ে 100,000 হয়ে যায় তখন সমস্যা। এরপরে সিটি স্ক্যান অফ পিএনএস, এই সিটি স্ক্যানটা সাধারণত করার দরকার নাই, এটা তাদের জন্য যারা নেজাল পলিপসের সার্জারি করাইতে চায়, যে নেজাল পলিপসের অপারেশন করাইতে চায়। তো অপারেশন করানোর আগে সার্জন তার সিটি স্ক্যানটা দেখে, সিটি স্ক্যানটা দেখি নেজাল পলিপসের রুট কোন দিকে, গভীরে কত, বিস্তৃতি কতটুকু হয়েছে এটা দেখেন, দেখে উনি অপারেশন ওইভাবে করেন। তাহলে অপারেশন ছাড়া সিটি স্ক্যান করার দরকার নেই। এরপরে নেজাল এন্ডোস্কোপি, এই নেজাল এন্ডোস্কোপিটাও এটা, এই দুইটা টেস্ট হচ্ছে ডিপলি আর জন্য। এই দুইটা টেস্ট দুইটাই দামি, সিটি স্ক্যান 4,000 টাকা, আর এটাও কম না, 2,000 উপরে। এগুলো দামি পরীক্ষা, এগুলো এমনি করার দরকার নাই। তো আমরা ট্রিটমেন্টে আসি। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে নেজাল পলিপসের এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে কি করবেন, এটার জন্য লং টাইম একটা ট্রিটমেন্ট নিতে হবে। এটা এমন কোনো রোগ নয় যে আপনি 2 ডোজ ওষুধ দিলে ভালো হয়ে যাবে, যে রুগী আসি করবো আর তো না কে আরে 2 ডোজ ওষুধ দেওয়া, তো তার কাছে ওষুধও দেওয়ার দরকার নেই। 2 ডোজ ওষুধ এখানে কী হইব, হাতের রোগ হইলেও বিশাল, 2 ডোজ ওষুধ এখানে কাজ হবে না। তো এটা তাকে সিদ্ধান্ত নিতে হবে যে তার নেজাল পলিপাস থেকে মুক্ত থাকতে চায়, তাকে সুদূর প্রসারী একটা লং টাইম ট্রিটমেন্ট নেবে, একটা পরিপূর্ণ চিকিৎসা সে নেবে। পরিপূর্ণ চিকিৎসা নিলে পরে আশা করি নেজাল পলিপসকে ম্যানেজমেন্ট করা যাবে। তো
নেজাল পলিপসের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে শুরুতেই কোনো অপারেশন করার দরকার নাই। তাড়াহুড়া করি খুব দ্রুত কোনো অপারেশন সহজে করার দরকার নাই। হয়তো ইএনটি স্পেশালিস্ট, ইএনটি সার্জন যারা, ওনারা বলেই দিবে যে হ্যাঁ তুমি সার্জারি করো, অপারেশন করো। তা আপনি তাদের কথা অনুযায়ী শুরুতে অপারেশনের দরকার নেই। শুরুতে আপনি মেডিসিনে ট্রিটমেন্ট করেন, মেডিকেশান নেন, তারপরে ফাংশনাল মেডিসিন নেন। এরপরে যদি না হয়, যখন দেখা যাবে না নেজাল পলিপসের কারণে রোগী শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হর বা তার জীবনযাপনে বাধাপ্রাপ্ত হর, তখনই আপনি তাকে সার্জারি করতে পারেন। এটা লাস্টে, অর্থাৎ নিরুপায় হয়, উপায় নেই। তো লাইফকে সেভ করার জন্য তো এখন কিছু না কিছু পদক্ষেপ নিতে হবে, তখন যেটা করতে পারেন। প্রাথমিক অবস্থায় বা মিডল এজে এটা করার দরকার নেই। তো ট্রিটমেন্ট হিসেবে আমি অনেকগুলো ওষুধ দিই, অনেক ওষুধ। তো শুরুতে এই কয়টা ওষুধ আপনি 10 দিনের জন্য দিতে পারেন তাকে। অ্যান্টিবায়োটিক, অ্যান্টি আলসারাল ড্রাগস, তারপরে একটা নেজাল ড্রপ, প্যারাসিটামল। প্রথম দাফে এগুলা দেন। এখন প্রথম দাফে এগুলা চলাকালীন যদি রোগী তার বলে পলিপসের কারণে তার শ্বাস প্রশ্বাসে নিতে কষ্ট, তাহলে তাকে নেবুলাইজেশন দিতে পারেন। এগুলোর সাথে নেবুলাইজার। হ্যাঁ বলেন। হ্যাঁ, এটার কারণ হচ্ছে শীতকালে আমাদের বডিতে রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে যায়। আর শীতকালে অ্যালার্জি লেভেলটা, যারা অ্যাজমা রোগী তাদের শীতকালে বেশি কষ্ট হয়। অ্যাজমা, হাঁপানি, সাইনোসাইটিস এই জাতীয় রোগী যারা, এদের শীতে বেশি কষ্ট হয় আর কি। তো এটা ওই তাপমাত্রা কমে যাওয়ার কারণে দ্রুত এটা এফেক্টেড থাকে। তো শীতকালে এদের করণীয় হচ্ছে এদেরকে ঠান্ডা পানি দিয়ে গোসল না করা, যে গরম পানি, তারপরে গরম পানি পান করা, তারপরে গরম জামা কাপড়, তারপরে অন্তত শীতকালে এই ধুলা থেকে দূরে থাকা, যে অন্তত 3 মাস, শীতকালে যে 2-3 মাস, এই 3 মাসে অন্তত এই লার্কির চুলা দিয়ে রান্না বান্না না করা, অন্তত গ্যাস ব্যবহার করা। অর্থাৎ সতর্ক থাকতে হবে।
কারণ শীতকালে এটা বেশি হয়, এই জন্য সতর্ক দেখতে হবে। আচ্ছা, আমরা ওই ট্রিটমেন্টে বলব। এরপরে নেবুলাইজার, তাহলে এগুলোর সাথে নেবুলাইজেশন দিতে হবে। নেবুলাইজেশন, তো নেবুলাইজেশন দেওয়ার ক্ষেত্রে উইন্ডেল প্লাস যোগ বুডিকট, এটা মনে করেন দিনে 3 বার। এটা 3 বার আমি লিখছি আর কি, এটা মাত্রা অনুযায়ী। এখন কারো যদি শ্বাসকষ্ট বেশি থাকে, শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা বেশি হয়, তখন সে দিনে 3 বার নেবে, সকালে, দুপুরে, রাতে। আর যদি দেখা যায় না তার শ্বাসকষ্ট নাই, তখন 3 বার নেওয়ার দরকার নাই, তখন সে 1 বার নিলেও হয়তো আর দরকার হবে না। অর্থাৎ নেবুলাইজেশনটা হচ্ছে ইমার্জেন্সি ড্রাগস, এটা ইমার্জেন্সি, কারণ তার নেজাল পলিপস হওয়ার কারণে শ্বাসনালী হয়তো তার চিকন হয়ে গেছে, তো নেবুলাইজেশন করে এটাকে প্রসারিত করবেন। তো এরপরে এই 10 দিন এই ট্রিটমেন্টগুলো নেয়ার পরে দ্বিতীয় পর্বে আসি, তখন এবারে আপনি অ্যান্টিবায়োটিকের তো কোর্স শেষ হয়ে গেছে। তো অ্যান্টিবায়োটিকের কোর্স যেহেতু শেষ হয়ে গেছে, এখন আপনি স্টেরয়েড দিতে পারেন, যে ড্যাপ্লাজিড 6, ড্যাপ্লাজিড, ডেপ্লাকট, প্লাকট, জেলকট, স্টেরয়েড। কারণ অ্যালার্জি রিলেটেড রোগগুলোর জন্য আশীর্বাদ স্বরূপ হচ্ছে স্টেরয়েড। তো আবার এটা লং টাইম দেওয়া যাবে না, এটা সাইড এফেক্টও আছে, সাইড এফেক্ট বেশি। তো স্টেরয়েডটা যারা বেশি মানে ক্ষতিগ্রস্ত রোগী, যাদের মানে দেখেন যে কষ্ট বেশি হইতেছে, উপায় নেই, তাদেরকে দিবেন আর কি। যদি সব কিছু স্বাভাবিক থাকে তখন দরকার নেই। এখন দেখা গেছে সে যদি বলে সে শ্বাসে নিতে পারেন না, কষ্ট, শ্বাসকষ্ট বেশি, তো অনেক সময় নেবুলাইজারেরও কভার হয় না, তখন তাকে স্টেরয়েড দিলে দ্রুত ইনস্ট্যান্ট ফলাফল পাওয়া যায়। একটা সকাল, একটা রাতে, ডেলি 2টা করে। সকালে 2টা, রাতে 24 পাওয়ার না 6। ওর বয়স কত? বয়স বেশি, তো এই জন্য ইয়া বাড়াই দিছে আর কি। আমরা বাড়ানোর দরকার নেই, আমরা এই ইয়াতে থাকি। ইনহেল তো আছে, ইনহেলার এসকন এফ আছে, তারপরে হ্যাঁ, এরপরে এটা দিতে পারেন। ড্রপ যেটা লিখছি, ড্রপসের ব্যাপারে একটা কথা বলি। যত ড্রপস আছে, আপ্রিন বা রাইনেক্স, বাজারে যত নাকের ড্রপ আছে, ড্রপের ক্ষেত্রে একটা কথা লিখে রাখবেন, যে কোনো ড্রপ 10 দিনের বেশি কন্টিনিউ করার দরকার নাই। এখন ড্রপ দিতেই আছে বছরের পর বছর, এরকম লং টাইম যারা ড্রপ দিবে, না না চোখের না, নাকের কথা কইয়ে, লং টাইম যারা ড্রপ দিবে তাদের নাক ছিদ্র হয়ে যেতে পারে, ক্ষতি হবে। ড্রপটা এত সেফ না। ওই যেটা স্প্রে, স্টেরয়েড স্প্রে, নিউট্রিশন, এবার স্প্রে, ফ্লুটিকাসন, ফ্লুটিকা, ওইটা সেফ আছে, ওইটা আপনি টানা 2 মাস দেন, সমস্যা নেই। কিন্তু ডাক্তারে যদিও লিখে দেয় ড্রপ 1 মাস, কিন্তু 1 মাস দরকার নেই, অন্তত সর্বোচ্চ 15 দিন। 15 দিনের বেশি কোনো নেজাল ড্রপ কন্টিনিউ করবেন না, এটা উচিত না, এটার রিয়াকশান ক্ষতি বেশি। তাহলে ড্রপের ব্যাপারে এটা বলা হলো। এরপরে এবারে লং টাইম কিছু ওষুধ দিতে হবে। লং টাইম কিছু ওষুধ দিয়ে, ড্যাপ্লাজিড 10 দিন দেন না, 5 থেকে 10 দিন দেবেন আর কি, 5 থেকে 10 দিন। হ্যাঁ হ্যাঁ, এগুলার পরে, মানে এই কোর্সের পরে
এবারে লং টাইম কিছু ওষুধ লাগবে। 1 নম্বরে মন্টিলুকাস্ট, জাইফ্লোটেন সন্ধ্যার পরে, এটা মনে করেন 2 মাস দেন। এরপরে একটা স্প্রে দিবেন, নিউট্রিশন নেজাল স্প্রে, এটা 2 বার, 1 চাপ করি 2 নাকে, 1 চাপ করে 2 নাকে দিনে 2 বার। যাদের বয়স কম তারা একবার দিবে। মনে করেন যদি 12-13 বছরের বাচ্চা হয় তাহলে একবার, 1 চাপ করে 2 নাকে দিনে একবার। আর যারা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক তারা 1 চাপ করে 2 নাকে দিনে 2 বার। এরপরে একটা বাপ দিবেন, নেসো বাপ দিনে 2 বার। এই বাপটা নেওয়ার ক্ষেত্রে বলি, এই বাপটা নেবেন এভাবে, এখানে মেন্থল আছে, ওটা খুবই ভালো লাগবে। এই যে সাইনোসাইটিসের রুগী হোক বা টনসিলাইটিসের রুগী হোক, ওদের জন্য মেন্থলটা খুবই উপকার। এটা নেবেন, মনে করেন আধা লিটার পানিতে 1 চামচ ছেড়ে দিবেন, দিলে গরম পানিতে তো উপরে যে ধোঁয়া উঠবো ওই বাপটা মুখে দিয়ে নাকে দিয়ে নেবেন, নিলে খুবই আরাম লাগবে। আমি কিছুদিন নিছিলাম। হ্যাঁ, এটা তো এরকম, মানে সাপ দিবেন, সাপ দিয়ে এনাকে একবার 2 বার, সকালে 2 বার, রাতে 2 বার। মানে সকালবেলা 2 চাপ, রাত্রে 2 চাপ। 2 বার। আর কম বয়স হলে একবার, প্রতিদিন একবার, মানে 2 নাকে। এই লিখে দিছি, 1 চাপ করি 2 নাকে দিনে 2 বার। তো 1 চাপ করি সকালে একবার, এখানে ওখানে, রাতেও একবার। এরপরে অ্যান্টিহিস্টামিন দিবেন, অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট বিলামিন 20, এটা 2 মাস দেন। নেসোবাফো 2 মাস। তাহলে মন্টিলুকাস দিলাম, স্টেরয়েড স্প্রে দিলাম, তারপরে নেসোবাপ, বিলাস্টিন। তো মোটামুটি এগুলো যদি আমরা অ্যাপ্লাই করি আশা করি হয়ে যাবে। এখন আমাদের কিছু অ্যাডভাইস। ওষুধ তো দিলেন, ওষুধ দেওয়ার পাশাপাশি আরও কিছু কাজ আছে। এখন ওষুধ দেওয়ার পাশাপাশি আমরা এমন কিছু পদক্ষেপ নিতে হবে লাইফস্টাইল রিলেটেড, যাতে করে এগুলো সমূলে উৎপাদিত হয়। তো প্রথম, এখানে ভিটামিন ডি ওষুধ দিন, ভিটামিন ডি আছে নি? হ্যাঁ, ভিটামিন ডিও দেন, ক্যাপসুল ডিরাইজ 40,000, সপ্তাহে একটা। আর যদি বলে না আমি ডেলি খামু, তাহলে 2,000 পাওয়ার দেবেন। এরপরে আসেন উপদেশ। প্রথম উপদেশ, রাত 10টা থেকে 5টা গভীর ঘুম।
রাত 10টা থেকে 5টা রুগীকে ডিপলি একটা ঘুম দিতে হবে। রুগী যদি কেউ আর ঘুমাইয়ে না, তাহলে ঘুমের জন্য অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগস দেন, ট্রানজিট অ্যান্টি রিলাইট পেলেজ এগুলো দেন। এগুলো যদি না ইয়ে, তাহলে ক্লোরাজিপাম ডায়াজিপাম এগুলো দেন, রিবোটেল ফিস আর কি আছে না এগুলো। মানে তাকে ঘুম নিশ্চিত করতে হবে। ঘুম যদি প্রপারলি কেউ না যায়, তখন তার বহুমাত্রিক রোগে আক্রান্ত হবে। রাত 10টা থেকে 5টার মধ্যে গভীর একটা ঘুম দিতে হবে ডিপলি। তো 10টা গভীর না ঘুম দিলে তখন তার অনেক রোগে আক্রান্ত হবে। প্রথম উপদেশ। এরপরে দ্বিতীয় উপদেশ হচ্ছে দিনে 10টা থেকে 2টার মধ্যে সূর্যালোকে 30 মিনিট বসবে। অর্থাৎ দিনের 10টা থেকে 2টার মধ্যে সূর্যালোকে 30 মিনিট বসবে। মজার ব্যাপারটা কি দেখেন, রাতও 10টা থেকে 2টা, দিনেও 10টা থেকে 2টা। অর্থাৎ রাত 10টা থেকে 2টার মধ্যে আমাদের পুরো বডি ফাংশনিং হয়, মেকানিজম ঘটে। অর্থাৎ রাত 10টা থেকে 2টার মধ্যে আমাদের হরমোনগুলা, সেরোটিন, মেলাটোনিন, কর্টিসল হরমোনগুলো একটার পর একটা রিলিজ হয়। এগুলো যখন রিলিজ হয় আর মানুষটা যখন ঘুমে থাকে, তখনই তার রোগ প্রতিরোধ ব্যবস্থা বলেন, তার ইমিউন সিস্টেম বলেন, এগুলো ঠিকঠাক মতো হয়। এখন এই রাত 10টা থেকে 2টার মধ্যে যারা না ঘুমিয়ে অন্য আগে পরে যদি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টাও ঘুমাবে, তখন ওই মানুষটা পারফেক্ট থাকতে পারবে না। কারণ এই টাইমটাতে সব কিছু আসে, একদম ট্রেনের টিকিটের মতো। আপনার 10টার টিকিট আপনি 10টা 10-এ গেলে পাবেন না, পাওয়া যাবে না। যেগুলো মানে টাইম মেনটেন করে বাস বা ট্রেন পাওয়া যাবে না। আপনি অন্তত তখন আধা ঘন্টা আগে যায় বই থাকেন। এখন ওই ঘুমের বেলায় নাই, ঘুমের বেলায় 10টায় গেলে ঘুমায় 2টায়। তো ঠিক এখানেও আপনি যদি সুস্থ থাকতে চান, ফিজিক্যাল ফিটনেস ধরে রাখতে চান, নিরোগ থাকতে চান, রোগমুক্ত জীবনযাপন করতে চান, আপনি আপনার বডিকে রাত 10টা থেকে অন্তত 2টার মধ্যে ঘুমে রাখতে হবে, ঘুমের ভিতরে রাখতে হবে। এবারে যদি কোন না আমি তো রাতে তাহাজ্জুদ পড়বো, পড়ালেখা করবো, তো হ্যাঁ করেন, আপনি 2টার পরে এবারে করেন, অসুবিধা নেই। এখন আপনি 2টা পর্যন্ত এগুলা করে 3টায় ঘুমাইতে যাবেন, তখন বডি লন্ডভন্ড হয়ে যাবে। এটা রিয়েল কথা, এটাই। আপনাকে ঘুমের সাইকেলটা ঠিক রাখতে হবে। কারণ এটা হচ্ছে বডির একটা গড়ি আছে, ওই দেহগড়িকে বডিকে যেভাবে সাজাইবেন ঠিক সে এভাবে নিজেকে সাজিয়ে নেবে। এরপরে দিনেও এরকম, দিনের 10টা থেকে 2টার মধ্যে সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায়। এখন আপনি ভিটামিন ডি যদি নিতে চান, তাহলে সূর্যের আলোতে বসতেই হবে 30 মিনিট, তাও 10টা থেকে 2টার ভিতরে। এবার আপনি গৃহিণী হন, কর্মক্ষেত্রের কর্মজীবী হন, যাই হন, এই টাইমে আপনাকে নিতে হবে 30 মিনিট, বেশি না। পুরুষ হইলে লুঙ্গি ছাড়া ব্যাগ খুলে দিবেন, আর মহিলা হইলে যতটুক দেখানো যায় অতটুক দেখাইবেন। বোরকার উপর দিয়ে কিন্তু বা কাপড়ের উপর দিয়ে কিন্তু হবে না, একদম ডিরেক্ট স্কিনে আপনার সূর্যের আলো পড়বে, স্কিন থেকে একদম পুরা বডিতে ছড়াই যাবে। তো এটা নিতেই হবে আপনাকে, কারণ সকল রোগের মূলে ভিটামিন ডি মেইন, ডি নিতেই হবে। এই যে দেখেন না, যারা কৃষক, শ্রমিক, মাঠে ময়দানে কাজ করে, এরা সহজে রুগী হয় না। কেন রুগী হয় না? কারণ সে তো তাজা ভিটামিন ডি সারাদিন পার। আপনি 30 মিনিট বসার টাইম হান না, হেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে রুদিলা, ডি সমানে ঢুকে, বডি স্ট্রং। এই জন্য হাতের 8টা 10টা করে বাচ্চা হয়, শক্তি আছে, আপনার আমার নাই। এরপরে 3 নম্বরে যেটা গাছ, এটা হচ্ছে সাইট্রাস ফল, টক জাতীয় ফল প্রতিদিন খাবে। এখন টক জাতীয় ফল প্রতিদিন একটা না একটা খাইতে হবে তাকে। মিষ্টি ফল নট অ্যালাউ,
কারণ মিষ্টি ফলের ভিতরে থাকে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ মানে হলো ফলের চিনি। তো ফ্রুক্টোজ ব্লাড সুগার লেভেল বাড়াইতে পারে, আবার ডায়াবেটিস হয়ে যেতে পারে। যেমন মান্নান ভাই আমি সেদিন বললে 2 কেজি আম খাই গেলাইছি, কন্তু নাইনছে আম, তাই আপনার যে ডায়াবেটিস আপনি ভুলে গেছেন, তো আম খাইছি। এখন এত আম খাইলে আমের ভিতরে তো মিষ্টি, সব ফ্রুক্টোজ। তো এই যে এত আম খাইছে, ওনার ডায়াবেটিস লেভেল কোন পর্যায়ে গেছে। তো উনি খাবে টক জাতীয় ফল। উনি প্রতিদিন 4-5টা মালটা খাইতে, ছোট ছোটোগুলো কি আমলকি, ছোট আমলকি খাইতে পারে প্রতিদিন। আমলকি আজকে শনিবারে আমলকি খান, রবিবারে আমডা খান, সোমবারে কমলা খান, মঙ্গলবারে মালটা খান। এভাবে টক জাতীয় ফল অনেক আছে না, শুধুমাত্র একটা খাওয়া যাবে না। কোনটা? কামরাঙ্গা বুলেও খাওয়া যাবে না, কারণ ওখানে পটাশিয়াম বেশি, ওটা বেশি খাইলে কিডনি ড্যামেজ হয়ে যাবে। ওটা ছাড়া, আমরাঙ্গা ছাড়া আর সব ফল, টক জাতীয় ফল আপনার জন্য সেফ, খান। এখন এখানে এটা আমিও খেতে পারি না, আপনিও খেতে পারেন না, এখানে সবার ব্যর্থতা। আর মিষ্টি জাতীয় ফলের মধ্যে সীমিত পরিসরে খাবেন, এগুলো বেশি খাওয়া যাবে না। যেমন আম অল্প, এরপরে আপেল খাওয়া যাবে, ওইটা ভালো, ওইটাতে প্রোটিন বেশি, ভালো, আপেল খাওয়া যাবে। তারপরে আনার, বেদনা, ডালিম, ওইটা খাওয়া যাবে, ওইটাও সমস্যা নেই। কাঁঠালও খান, কাঁঠালও একটু মিষ্টি তো, পরিমিত খান। অর্থাৎ মিষ্টিগুলো পরিমিত, টকগুলা অপরিমিত। আবার অপরিমিত মানে 1 কেজি 2 কেজি খাইলে লইতো না, মানে মোটামুটি যতটুকু আপনার মনে চায় অতটুকু খান। মানে 10টা 20টা আমলকি খান না, অসুবিধা নেই, সমস্যা নেই। এখন 1 বস্তা খাইলে তো সমস্যা, কারণ প্রত্যেকটা খাবারের মধ্যে একটা ফুড ভ্যালু আছে। আপনার জন্য দৈনিক কত দরকার ভিটামিন সি, এটা দেখবেন আগে, গুগল করে দেখবেন যে একটা মানুষের ভিটামিন সি ডেলি কত। এবারে এটা এক পাশে লিখলেন, আরেক পাশে এবারে দেখলেন যে কমলাতে, মালটাতে, লেবুতে কতটুকু আছে ভিটামিন সি, ওইটা মেজারমেন্ট করে খান। আর যদি বলেন না অঙ্ক করার দরকার নাই, আপনি প্রতিদিন 2-3টা করে টক জাতীয় ফল রাখেন। এরপরে নাম্বার 4, ধোঁয়াধুলা থেকে সারা জীবন ধোঁয়া, ধুলাবালি ধুলাবালি থেকে দূরে থাকতে হবে। এখন এই যে এই রোগগুলা কাদের হয় বেশি? এগুলা হয় তাদের যারা মনে করেন ধোঁয়ায় কাজ করে, যে মনে করেন লার্কির চূড়ায় রান্না বান্না করে, তারপরে সাংসারিক কাজকর্ম করে, ধোঁয়া, ধুলা, ময়লা, আবর্জনা, জীবাণু, এরকম পরিবেশ। এখন মনে করেন গরিব মানুষ, সে চাইলেও পারে না, যে গ্যাস তো ব্যয়বহুল, এক্সপেন্সিভ একটা প্রজেক্ট, তো তাকে সতর্ক থাকতে হবে। অন্তত মাস্ক ব্যবহার করি, অথবা একটু দূরত্ব। এখন খালি চুলের তো হুমার, ধোঁয়াতে যায় হুমার, ধোঁয়া তো ভিতরে ঢুকবো, একটু দূরত্ব বজায় রাখি করবে আর কি। কারণ এই যে ধোঁয়া, ধুলাবালি, এগুলো যখন আমাদের ভিতরে যায় তখন ইনফ্লামেশন সৃষ্টি করে, অ্যালার্জি সৃষ্টি করে। এই জন্য অ্যালার্জির ওষুধ, অ্যালার্জি তো এই জন্য নিয়ন্ত্রিত হয় না, কারণ মানুষ বিধিনিষেধ মানে না। বিধিনিষেধ না মানার কারণে অ্যালার্জিটা সহজে যায় না, সারা বছরে খালি খাদ্যানি চুলকানি লেগেই থাকে। এখন মনে করেন কিছু সিগারেট করে আমার কাছে আসি, বলে যে অ্যালার্জির চিকিৎসা দেন। তো এখন কিছু বলতে পারি না, কারণ হাতে সিগারেট, মানে এটা নেশা তার। তো এখন সে তো অলরেডি, আমরা বলি যে ধোঁয়াধুলা থেকে দূরে থাকবে না, অথচ ধোঁয়া এটা আনে, ধোঁয়া এটা আনতেছে। এখন সে যদি ধোঁয়াটা আনে, তো এই লোকের অ্যালার্জি আজীবন থাকবো, এ কমবে না, এর হবে সিওপিডি। যারা সিগারেট খায় এদের হবে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। কাশি থাকবে, সব সময় কাশি থাকবে। মানে তো কি করে এদেরকে? সারা জীবন ধোঁয়াধুলা থেকে দূরে থাকতে হবে। এরপরে 5 নম্বরে তামাক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবে। তামাক জাতীয় দ্রব্য, পান খান, সিগারেট খান, সমান। পানের মধ্যে
যারা হাদা জর্দা গুল খায় ওখানে আছে কি তামাক, আর যারা সিগারেট ধূমপান করে ওখানে আছে তামাক। এই তামাক দ্রব্য থেকে দূরে থাকতে হবে। এখন আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব ফানের সাথে জর্দা খায়। ওই যে ওনাদের বাড়িতে গেছিলাম একবার, ওনার মুরব্বী, উনি আলেম মানুষ, উনি আমার সামনে মানে জর্দা খাইতেছে। আরও কি বলে, কয় এটা আর না খাওয়া ছাড়া আমি থাকতে পারি না, এটা উনি খাবেই। এখন আমি তাকে যখন পরামর্শ দিলাম যে এগুলা তো খালি তো আপনার সমস্যা হবে, কয় বাদ দেন মিয়া, হায়াত যা কয়দিন আছে এই। তো এখন একজন ইমাম সাহেব, একজন আলেম সাহেব যদি এই কথা কন, তো এখন দেখা গেছে উনি মুখে পান নিয়ে সমাজের যেগুন সিগারেট খায় এগুনের পিড়ে। এখন উনি তো তামাক গিলে ফেলতেছে, ওরা তো ছেড়ে দিতেছে, সিগারেট ধোঁয়ার মাধ্যমে ছেড়ে দেন। এখন ছেড়ে দেওয়া আর গিলে ফেলা কোনটা ভয়ানক? গিলে ফেলা। এখন দেখেন, এখন হুজুরেরা তামাক গিলি ফেলে দোষ নাই, আর বাবুল মিয়া সামান্য একটু সিগারেট খেলে দোষ, তার সমালোচনা করে, ওনারটা দেখে না। এরকম দেখবেন অনেক বাংলাদেশের অনেক আলেম সমাজ এটা তো অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে সূরা সফে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যেটা নিজেই করো না। অর্থাৎ যেটা নিজে মানে না সেটা অন্যকে পরামর্শ কিভাবে দিবে। তো আল্লাহ সব কিছু ওপেন করে দিছে, ওনারা তো ওই এটার ওয়াজ করতেও না, মিষ্টিগুলো ওয়াজ করবো, যেগুলো মানে তার মানে কোনো ব্যক্তি বিশেষের বিপক্ষে যাইব বা তার নিজের পরিবারের বিপক্ষে যাইব, এগুলা ধরবেও না। ওই বাসি ওই আয়াতগুলো বাইর করব, হাদিসগুলো বাইর করব, যেগুলা কইলে কোনো অসুবিধা হয় না। মিষ্টিগুলা যে জিকির করো, হালকা জিকির, বাড়ি জিকির, তারপরে নামাজ পড়ো, তসবিহ করো, এগুলা করব। সুদের ওয়াজ নাই, ঘুষের ওয়াজ নাই, তারপরে সৎ কাজের ওয়াজ নাই। এগুলো আজকে জুমার দিন না, দেখবেন মসজিদগুলো দেখিয়েন, যা হলিয়েন বুজুর্গ কথা শুনলে মানে আমার নিজেরে মানে ফিরতাম মনে করে কিছু আলেম। এরপরে 6 নম্বরে কি করতে হবে? নেজাল পলিপসের জন্য সব সময় তাকে পরিচ্ছন্ন থাকতে হবে, সব সময় পরিচ্ছন্ন থাকতে হবে। এখন যাদের এই নেজাল পলিপ বা অ্যালার্জি রিলেটেড সমস্যা, ওনারা সবসময় পরিচ্ছন্ন থাকতে হবে। যেমন আমাদের যারা ব্যাচেলর, দেখা গেছে হাতে একটা মেসে 4 বছরেও হাতের ওই বেডশিডিয়ান ধুই না, মেসে থাকে, মেসে তো বউ নাই বা কেউ নাই, কে ধুইব? এখন এই যে 4 বছর ধরে যে তার বেডশিট, এটার ভিতরে বসবাস করবে কি মাইট, পরজীবী। এই মাইট থেকে হবে অ্যালার্জি, চুলকানি, খাইজানি। তো এর জন্য পরিচ্ছন্ন থাকতে হবে। মানে কি, আপনার ড্রেসআপ, আপনার বাসার বেডশিট, বালিশের কভার, বিছনার চাদর, সব কিছু নিট অ্যান্ড ক্লিন করতে হবে সব সময়। নিট অ্যান্ড ক্লিন না করলে এখানে পরজীবী বসবাস করবে, মাইট বসবাস করবে। মাইট থেকে এই অ্যালার্জি রিলেটেড এই রোগগুলো হবে, নেজাল পলিপস হবে, সাইনোসাইটিস হবে, খাইজানি, স্কাবিক্স হবে, একজিমা হবে, মানে ডার্মাটাইটিস, চর্মরোগ হবে। পরিচ্ছন্ন থাকতে হবে। তো এরকম। হ্যাঁ, এরপরে 7 নম্বরে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন। কোনো দুশ্চিন্তা করা যাবে না, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন। অর্থাৎ জীবনযাপন করবে, কোনো টেনশন থাকবে না, টেনশন ফ্রি লাইফ লিড। যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে পারে, টেনশনের কারণেও অ্যালার্জি লেভেল হয়। এখন এই কথা ওই দিন কে বহন করতে পারে না, কি বলেন টেনশনের লগে অ্যালার্জির কি সমস্যা, আমার এসে রিপ্লাই করে। এখন আমি তার কেমনে বুঝাবো? টেনশনের সাথে অ্যালার্জির গভীর সম্পর্ক। কারণ একটা মানুষ যখন স্ট্রেসে থাকে, এনজাইটিতে থাকে, ডিপ্রেশনে থাকে, তখন তার নার্ভাস সিস্টেম এক্সাইটেড থাকবে। এখন ওই লোকের যে ব্রেনের নার্ভ বলেন, অ্যাবডোমিনাল নার্ভ বলেন, এই নার্ভাস সিস্টেমগুলো যখন এক্সাইটেড থাকবে, তখন
এগুলো অ্যাক্টিভ থাকলে এগুলোর সাথে তার ইমিউন সিস্টেম দুর্বল হবে। তো ইমিউন সিস্টেম যদি দুর্বল হয় তখন তো অ্যালার্জি লেভেল বাড়তে থাকবে। তো এগুলা দুশ্চিন্তামুক্ত জীবন যাবে। তো মোটামুটি আজকের পুরো প্যাকেজ যদি কেউ গ্রহণ, হ্যাঁ বলেন। নাক ডাকার, নাক ডাকার সমাধান হচ্ছে প্রথমে তাকে ইয়া করতে হবে, নাকের একটা এক্সরে করে দেখতে হবে ভিতরে ঠিক আছে কিনা। যদি দেখেন যে নর্মাল এক্সরে আসছে তখন তাকে আপনি ওই যে স্প্রেটা দিবেন, ওই যে নিউট্রিশন নেজাল স্প্রে, যেটা স্প্রেটা দিবেন। স্প্রেটা দিলে মোটামুটি সমাধান হবে। এখন সে যদি করে করাবে, আর যদি না করে তাহলে স্প্রে দেন, স্প্রে দেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।